লাস্ট ক্লাসে আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভে শেষ করেছিলাম ইনাফের ব্যবহারে, এবং লাস্ট ক্লাসটা শেষ করেছে হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ওখানে, ঠিক আছে। এবং তোমাদের সর্বশেষে বলেছিলাম যে আমাদের অ্যাডজেক্টিভের দুটি স্ট্রাকচার আমরা সর্বশেষ দেখবো আজকে, এবং তারপরে অ্যাডভার্বের মধ্যে ঢুকে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভের সর্বশেষ রুল, অ্যাডজেক্টিভের সর্বশেষ স্ট্রাকচার। আসলে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে মাঝে মাঝে এসে পড়ে এবং বেশ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তোমাদের ভিতরে, সেই রুলটা আমরা পড়বো। এবং এটা তোমরা আসলে শিখেছো হচ্ছে সেন্টেন্স কমপ্লিটিং যখন শিখেছিলে সেইখানটায় আমরা শিখবো হচ্ছে সো ডট 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 দ্যাট, এরকম একটা স্ট্রাকচার দেখবো। এবং তারপরে হচ্ছে এটাকেই যদি সিম্পল করা হয় ট্রান্সফরমেশনে, তাহলে টু ডট 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 টু, এই রকমের একটি ঘটনা ঘটে। আমরা এই দুটা স্ট্রাকচার একটু দেখবো। তার ভিতরে পরীক্ষায় মাঝে মাঝে এই দ্বিতীয় স্ট্রাকচারটা দেওয়া হয় এবং এটা দিয়ে তোমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়, এবং সেই প্রশ্ন উত্তর করতে যে অনেকাংশেই তোমরা ব্যর্থ হও। তার কারণ এই স্ট্রাকচার দুটার ভিতরের খবরটা তুমি আসলে রাখো না, সেই জন্য তুমি খালি স্ট্রাকচারটা জানো, বাট এই স্ট্রাকচার আসলে কি মিন করছে অথবা কি কি মিন করতে পারে তুমি সেই বিষয়গুলো আসলে সেইভাবে শেখো না। যদি তুমি আমার সাথে সেন্টেন্স কমপ্লিটিং এর ক্লাস করে থাকো এইচএসসি তে, শুধুমাত্র তুমি বুঝতে পারবা যে এই দুটার ভিতরের খবরগুলো যেটা আমি এখন দিব তুমি অলরেডি পেয়েছো। বাট তুমি যদি এইচএসসি তে সেন্টেন্স কমপ্লিটিং আমার সাথে ক্লাস না করে থাকো, তাহলে এই বিষয়টি তোমার কাছে এখন নতুন বলে মনে হবে। সো আমি তোমাকে প্রথম থেকে শুরু করতে চাই। প্রথমে সো অ্যাডজেক্টিভ দ্যাট এর কথায় আসি। এই সো অ্যাডজেক্টিভ দ্যাট এর বাংলা হয় হচ্ছে এতই যে, বাংলা হলো এতই যে। এবং এই যে মাঝখানটায়, এইখানটায় আসলে একটি অ্যাডজেক্টিভ আসে, আবার অ্যাডভার্বও আসতে পারে। পরীক্ষায় মাঝে মাঝে এরকম অ্যাডভার্বটি ভর্তি পরীক্ষায় দিয়ে ফেলে, এবং ফলাফলে অনেক সময় অনেকেই তোমরা সো অ্যাডজেক্টিভ দ্যাট এর স্ট্রাকচার জানো, কিন্তু সো অ্যাডভার্ব দ্যাট এর ক্ষেত্রে কি হয় তখন আর জানো না। ফলাফলে স্ট্রাকচার কি হবে বুঝতে পারো না। কথা একটাই, সো অ্যাডজেক্টিভ দ্যাট এর যে স্ট্রাকচার, সো অ্যাডভার্ব দ্যাট এরও সেই স্ট্রাকচার। মনে করো আমি যদি বলি এখানে হি ইজ সো উইক দ্যাট, দ্যাটের পরে যেভাবে আমরা আসলে বাকি অংশটা লিখি এবং দ্যাটের পরে যাই লিখি না কেন, লেখার পরে টোটাল বাক্যের মিনিংটা যেমন দেয়। আমি যদি বলি হি ওয়াক্স সো ফাস্ট দ্যাট, সে হাঁটে এতই দ্রুত যে, ফার্স্টে একটা অ্যাডভার্ব, সো এবং দ্যাটের মাঝখানে অ্যাডভার্ব দিলেও দ্যাটের পরে আমরা সেই রকমই একটা কিছু লিখি এবং অর্থটা সেই সো অ্যাডজেক্টিভ দ্যাটের মতোই দেয়। সো তোমাকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা দিয়ে কনফিউজড হয়ে যাওয়ার কোনো কারণ আমি দেখি না। তুমি শুধু মনে রাখো যে এখানে একটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ দুইটাই হতে পারে। তুমি মনে রাখো কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পূর্বে যদি সো দেওয়া হয়, তাহলে এরপরে দ্যাট প্লাস ক্লজ তোমাকে দিতে হবে। আমি আবারও বলছি, সো অ্যাডজেক্টিভ অথবা সো অ্যাডভার্ব তুমি যদি কোনো বাক্যে দেখো, অবশ্যই ঘোষণা করবে এরপরে দ্যাট প্লাস ক্লজ দিতে হবে। এরপরে দ্যাট প্লাস কি দিতে হবে? ক্লজ দিতে হবে। এখন তুমি বলতে পারো, ভাই আমরা তো মাঝে মাঝে এরকম দেখি যে খেতে বসলাম, খাবারটা খুব মজা হয়েছে, তুমি বলছো যে ইটস সো ডেলিশিয়াস। আমরা তো এইভাবে কথা বলি ভাই। অথবা কাউকে দেখে তোমার খুব সুন্দর মনে হলো, সুন্দরী মনে হলো, তুমি বলে ফেললা ও শি ইজ সো বিউটিফুল, ইউ আর সো কিউট, অথবা বলে ফেললা ইউ আর সো হ্যান্ডসাম। এরকম যে কথাগুলো বলি, আসলে কি ওটা বলা যায় না? যেহেতু আমি তোমাকে বলেছি যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সো দিলে পরে দ্যাট ক্লজ দিতেই হবে, তাহলে ওই কথাগুলো কি ভুল? আমার কথাটা ধরতে পেরেছো কিনা আমি জানি না। আমি তোমাকে আরো একবার বলি, তোমরা কিন্তু মাঝে মাঝেই কথা বলার ফাঁকে এই এক্সপ্রেশন গুলো ইউজ করো। ও ইউ আর সো কিউট, ইউ আর সো হ্যান্ডসাম, এই যে এরকম কথাগুলো শেষ করে ফেলো। আমি বলতে চাই আসলে কি ওই কথাগুলো ভুল কিনা। তোমাকে আমি জানাতে চাই, তুমি যখন স্পোকেন ইংলিশের কথা বলছো, মানে স্পোকেন কথা বলতেছো ইংরেজি ভাষা নিয়ে, তখন ইউ আর সো বিউটিফুল এই ধরনের এক্সপ্রেশন সঠিক, এটা গ্রহণ করা যায়। বাট তুমি যদি খাতায় কাগজে লেখো, অর্থাৎ রিটেন এক্সপ্রেশনে সো বিউটিফুল লেখো, সো ডেলিশিয়াস লেখো, সো হ্যান্ডসাম লেখো, সো কিউট লেখো, বাকি আর দ্যাট ক্লজ না দাও,
তার অর্থ হবে জাস্ট বিপরীতটা। অর্থাৎ তুমি তার সাথে টিজ করেছো। আমরা মাঝে মাঝে বলি না, মনে করো রান্না খুব পচা হয়েছে, কিন্তু তুমি খেয়ে বললে এটা তো চরম হয়েছে। আসলে তুমি কিন্তু তাকে ভালো বলো নাই, নেগেটিভলি তাকে এই কথাটি বলেছো। তখন এই সো ডেলিশিয়াস কথাটি বললে, লিখিত রিটেন এক্সপ্রেশনে বললে, এটা কিন্তু অর্থগতভাবে বিপরীত দিয়ে ফেলে এবং ইংরেজি ভাষায় লিখিত এক্সপ্রেশনে এই বিষয়টা স্ল্যাং হিসাবে গণ্য হয়। স্ল্যাং মানে বুঝতেই পারছো, তুমি তাকে খারাপভাবে বলছো কথাটা, এই হিসাবে গণ্য হয়। আশা করি আমার কথাটা ধরতে পেরেছো। তুমি যদি কথা বলার সময় বলো যে ইউ আর সো হ্যান্ডসাম, ইটস ওকে, এটা সঠিক। বাট তুমি যদি লেখার সময় লেখো ইউ আর সো হ্যান্ডসাম, তাহলে সে আসলে বুঝে নেবে তাকে খ্যাত খ্যাত দেখা যাচ্ছে। অর্থাৎ তুমি তাকে টিজ করেছো, তুমি তার সাথে একটু খারাপভাবে কথাটি বলেছো, অর্থাৎ খারাপ অর্থে তুমি তাকে হ্যান্ডসাম বলেছো। আমার কথাটা ধরতে পেরেছো কিনা? আমি আবারও বলছি, তুমি যদি পরীক্ষার কোনো প্রশ্নে কোথাও সো প্লাস অ্যাডজেক্টিভ পাও, যেহেতু এটা রিটেন বিষয়, সো প্লাস অ্যাডভার্ব পাও, যেহেতু এটা রিটেন বিষয়, মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে দ্যাট ক্লজ দিতেই হবে রিটেন এক্সপ্রেশনে, রিটেন কোনো কিছুতে। মুখে বলার সময় হ্যাঁ ইউ আর সো বিউটিফুল বলে ফেললা, ইটস ওকে, বাট তুমি যখন লিখবা এটা কিন্তু ভুল। অবশ্যই তোমাকে দ্যাট ক্লজ দিয়ে টোটাল বাক্যটি কমপ্লিট করতে হবে। আমার মনে হয় তোমরা এই রুলের প্রথম অংশটা বুঝতে পেরেছো। সুতরাং যদি কখনো সো দেই তাহলে দ্যাট ক্লজ না থাকলে বাক্যটা ভুল হবে। তোমার মনে প্রশ্ন এসে গেছে আরো একবার, ভাই দ্যাট ক্লজ নাই, ধরেন একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে দ্যাট ক্লজ নাই, অন্য কিছু আছে, এইবার আমি এখানটায় কি দিব? মনে রাখবা দ্যাট ক্লজটা না থাকলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এটার আগে যে জিনিসটা দিতে হয় সেটা হলো ভেরি। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে যেটা দিতে হয় সেটা হলো ভেরি। দ্যাট ক্লজ থাকলে যেটা দিতে হয় সেটা হলো সো। রিটেন এক্সপ্রেশনের কথা বলছি। স্পোকেন ইংরেজিতে অনেক কিছুই সম্ভব, বাট রিটেনে কিন্তু সবকিছু সম্ভব না, গ্রামাটিক্যাল নিয়ম মেনে লিখতে হয়। আমরা অনেক সময় বলছিলাম যে স্পোকেন ইংরেজির ক্ষেত্রে গ্রামারের অনেক নিয়ম মানে না। হ্যাঁ, কথা সত্য, অনেক নিয়ম মানে না, তবে আবার নিয়ম কিন্তু মানেও। তুমি একেবারে আন করা কিছু বললে কিন্তু আবার হয় না। তো এই যে নিয়ম মানে না, যে কথাটা, কোন কোন নিয়ম মানে না, এই যে একটা নিয়ম আমরা দেখলাম যে আমি যদি রিটেন কোনো কিছুতে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে সো পাই, তাহলে তোমাকে অবশ্যই দ্যাট একটা ক্লজ দিতে হবে। কিন্তু তুমি যদি হচ্ছে স্পোকেন ইংলিশে যাও তাহলে সো অ্যাডজেক্টিভ দিলেও কোনো সমস্যা নেই, এটি সঠিক বলেই গণ্য হয়। একইভাবে যদি দ্যাট ক্লজ না থাকে তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে সো না দিয়ে কি দিতে হয়? ভেরি দিতে হয়। আমার মনে হয় কথাটা বুঝতে পেরেছো। কেমন করে দেখো, আমি যদি বলি হি ইজ ড্যাশ উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ধরো, তাহলে আমি এখানে অবশ্যই সো দিব, সো উইক দিব, যেহেতু পরে দ্যাটের পর দ্যাট একটা ক্লজ আছে, উইকের পরে একটা ক্লজ আছে, দ্যাট ক্লজ। আবার যদি আমি দ্যাট ক্লজ না পাই তাহলে আমি বলবো হি ইজ ভেরি উইক, ও পরে দ্যাট ক্লজ নাই, তাহলে কি হয়ে যাবে? ভেরি হয়ে যাবে। সো আমার মনে হয় বিষয়টা ধরতে খুব একটা কষ্ট হবে না। পরে দ্যাট ক্লজ আছে, আমি অ্যাডজেক্টিভের পূর্বে সো দিব, অ্যাডভার্বের পূর্বে সো দিব, পরে দ্যাট ক্লজ নাই, আমি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে ভেরি বসাবো। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখান থেকে বিসিএস এ প্রশ্ন এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো এই রুল থেকে প্রশ্ন আসেনি। এবার চলে আসি, আমি যদি দ্যাট ক্লজটাই লিখি, তাহলে সো অ্যাডজেক্টিভ দ্যাট, এই ক্লজটা কি হবে? প্রথমত এই ক্লজটা কি নেগেটিভই হবে? প্রথম কথা, তোমরা এইচএসএ লেভেলে শিখেছো ক্যান নট, কুড নট হয়। সো সেই ক্ষেত্রে আমি বলবো দ্যাট ক্লজটাকে সবসময় নেগেটিভই হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সবসময় কি ক্যান অথবা কুড দিতেই হবে? দেখো আমাদের মনে কতগুলো প্রশ্ন, ভাই সো অ্যাডজেক্টিভ দ্যাট এর পরের ক্লজটা কি শুধু নেগেটিভই হবে? উত্তর হলো না, এটা নেগেটিভ অ্যাফার্মেটিভ দুইটাই হতে পারে। আবার দ্বিতীয় কথা হলো দ্যাট ক্লজটাকে সবসময় ক্যান বা কুড দিয়ে তৈরি করতেই হবে? উত্তর হলো না, এটা ক্যান বা কুড হতেও পারে, নাও পারে। দেখো এই কথাগুলো তুমি কিন্তু আমার কাছ থেকে শুনেছো, যদি তুমি সেন্টেন্স কমপ্লিটিং ক্লাসটা করে থাকো এইচএসসি তে আমার সাথে, তাহলে এই কথাগুলো শুনেছো। ওখানে একভাবে শুনেছো, এখন একটু অন্যভাবে শুনতেছো আর কি। আমি আবারও বলি, দ্যাট ক্লজটা নেগেটিভই হবে না, দ্যাট ক্লজটি নেগেটিভ হতে পারে, আবার অ্যাফার্মেটিভও হতে পারে। ক্যান বা কুড কি হবেই হবে দ্যাট ক্লজে? না ভাই, ক্যান বা কুড হতেও পারে, নাও পারে। তাহলে এখন প্রশ্ন হলো অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে, এটা আমরা কিভাবে বুঝবো? অথবা ক্যান বা কুড হবে কি হবে না, এইটা কিভাবে বুঝবো? সেটা বুঝতে হলে তোমাকে জানতে হবে এই সো অ্যাডজেক্টিভ দ্যাটের স্ট্রাকচারটা। এই যে সো এবং দ্যাট, এটার মাঝখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তোমাকে বের করতে হবে এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের জন্য কোন কাজটি করা যায় অথবা যায় না।
কোন কাজটি করা যায় অথবা যায় না, কোন কাজটি করা হয় অথবা হয় না, এরকম করে আগে সেই কাজটা খুঁজে বের করতে হবে। কোন কাজ, তাহলে কোন কাজটি করা যায় অথবা যায় না, কোন কাজটি করা হয় অথবা হয় না, মানে ভার্বটা খুঁজতে হবে প্রথমে। ভার্বটা খোঁজা হয়ে গেলে তারপরে সেই কাজটা কে করে বা করে না সেটা তোমাকে বের করতে হবে। করে বা করে না বুঝতেই পারছো, যায় অথবা যায় না, হয় অথবা হয় না, তার মানে এটা হ্যাঁ অথবা না দুইটাই হতে পারে। আমি এরকম এক্সাম্পল কিন্তু সেন্টেন্স কম্পিউটিং শেখানোর সময় শিখিয়েছি, আজকেও দিব এক্সাম্পল, দেখবা যে হ্যাঁ বা না দুইটাই দেওয়া যেতে পারে। এখন সমস্যা হলো যে এই কাজটি বের করার পরে তোমাকে বের করতে হবে এই কাজটা কে করে বা করে না, কে করতে পারে বা পারে না, আগে বের করে নিতে হবে। তার মানে আমি সাবজেক্ট পেয়ে গেলাম, আমি এই ভার্বটা পেয়ে গেলাম, এন্ড দেন তখন বাক্যের বাকি অংশ যেটা এর আগে আছে এই অংশের সাথে মিলিয়ে আমি টোটাল বাক্যটার বাংলা করব। বাংলা করে যদি আমি দেখি পারা, পারি, পারতাম এরকম কোনো কিছু পাওয়া যায় বাংলায়, তাহলে বুঝতে হবে এটার ইংরেজিতে তোমাকে অবশ্যই কি করতে হবে, ক্যান বা কুডের একটা কিছু দিতে হবে। সো ক্যান বা কুড হবেই, এটা কিন্তু ধরে নেওয়া যাবে না। অর্থ করে দেখতে হবে পারা, পারি, পারতাম, পারতো, পারতো না এমন কোনো কিছু বাংলায় আসছে কিনা। যদি আসে তাহলে ক্যান বা কুড ওয়ালা অপশনটি সঠিক হবে, যদি না আসে তাহলে ক্যান বা কুড ছাড়া অপশনও সঠিক হতে পারে। আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে যখনই আমি সো অ্যাডজেক্টিভ দ্যাট পাবো দ্যাটের পরে ক্যান বা কুড হবে। ফলাফলে দেখবো যে একটা অপশনে ক্যান বা কুড আছে, জনগণ আর অন্য কোনো অপশন পড়েও দেখে না, অর্থ করেও দেখে না যে উত্তরটি আসলে এই বাক্যটি সঠিক হচ্ছে কিনা, ওই ক্যান বা কুডের অপশনে উত্তর করে দেয়। আমাদের মধ্যে ধারণা আছে যে সো অ্যাডজেক্টিভ দ্যাটের পরের ক্লজটি নেগেটিভ হবে, ফলাফলে একটি মাত্র অপশন হয়তো নেগেটিভ আছে ওটাকেই উত্তর হবে বলে মনে করে, অর্থ করে কেউ আমরা দেখি না আসলে বাক্যটি সঠিক হলো কিনা। আমাকে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে নেগেটিভ যেমন হতে পারে অ্যাফার্মেটিভও হতে পারে, এই ক্ষেত্রে ক্যান বা কুড যেমন হতে পারে ক্যান বা কুড ছাড়াও কিন্তু সো অ্যাডজেক্টিভ দ্যাটের পরে বাক্য গঠিত হতে পারে। আমি এক্সাম্পল দিব তখন তুমি দেখবা দুই রকমই পসিবল। সো আমি একটু এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো তো আমাদের জানা যে কমন এক্সাম্পলটা সেটা তুমি জানোই, যেটা হচ্ছে নট দিয়ে, যেটা হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই যে বাক্যটা এটা তুমি একেবারে জানা বাক্য, একটা নর্মাল আমরা এটাই মনে করি যে আমাদের প্রথমে হচ্ছে সো অ্যাডজেক্টিভ দ্যাট আছে, সুতরাং পরে ক্যান বা কুড হবে এবং নেগেটিভ হবে, এই সব কিছু আমরা জানি। আমরা কেন জানি তার কারণ আমরা দেখো তোমাকে আমি যদি বলি তুমি জীবনে যতবার এই এক্সাম্পল সো অ্যাডজেক্টিভ দ্যাটের এক্সাম্পল দেখেছো, এই এক্সাম্পলটা কমন ছিল। ইভেন আমি যখন পড়িয়েছি তখন এই এক্সাম্পল দিয়েছি এবং বলেছি তুমি এটাই শুনেছো, দেখো এটাই শুনেছো, এবং এইটা শুনতে শুনতেই তোমার ভিতর ধারণা হয়ে গেছে যে নট হবেই হবে এবং ক্যান বা কুডের একটা কিছু হবেই হবে। আমি তোমাকে এবার দেখাবো যে নটটা ছাড়াও যেমন হয় একইভাবে ক্যান ছাড়াও কিন্তু হতে পারে। দেখো আমি এই বাক্যটাই বলতে চাই যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। আমি যদি বলি সে এতই দুর্বল যে সব সময় ঘুমায়, ভাই বাক্যটা হয়েছে কিনা দেখো, সে এতই দুর্বল যে সারাদিন ঘুমায়। হ্যাঁ হতেই পারে, অনেক সময় অনেকে ক্লান্ত হলে সারাদিন ঘুমায়। বাক্যটা হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? এই যে এই উইক হওয়ার কারণে কোন কাজটি হয় বা হয় না, করে বা করে না, করা যায় বা যায় না, আমরা সেটা খুঁজতে চাই। তাহলে দেখো সে উইক হওয়ার কারণে কোন কাজটা করে, সে ঘুমায়। ইয়েস, তার মানে আমি ঘুমাই দিয়ে বাক্যটি তৈরি করতে পারবো। এবার কে ঘুমায়, যেহেতু হি উইক তাহলে ঘুমানো কাজটি করবে হচ্ছে হি। এবার আমি বাংলা করে দেখবো যে নেগেটিভ হবে কি হবে না, পারাপারি থাকবে কি থাকবে না। দেখো সে এতই দুর্বল যে সে সারাদিন ঘুমায়। ওকে, দেখো তাহলে হি ইজ সো উইক দ্যাট হি স্লিপস অল দি ডে, সে সারাদিন ঘুমায়। দেখো এই রকমের বাক্য তোমরা খুবই খুবই কম শুনেছো, এবং অনেকেই হয়তো বা এরকম একটা বদ্ধমূল ধারণা নিয়ে বসে আছো যে সো অ্যাডজেক্টিভ দ্যাটের পরে আসলে অ্যাফার্মেটিভ হবেই না। হয়তো এখনো তোমার মনে ধারণা ছিল, বাট এক্সাম্পল দেখার পরে বুঝতে পারছো ইয়েস বাক্য মিনিং যেহেতু দিয়েছে তাহলে বাক্যটা হতেই পারে। এরকম টেস্ট পরীক্ষার কোশ্চেন গুলো তুমি যদি দেখতে, তোমাদের টেস্ট পরীক্ষার ওই কোশ্চেনে অনেক কোশ্চেনই ছিল যেখানে আসলে ক্যান বা কুড দেওয়ার প্রয়োজন হতো না, একইভাবে নেগেটিভ করারও প্রয়োজন হতো না, অ্যাফার্মেটিভ দিয়েও করা যেত। যেমন তোমাদের একটা এক্সাম্পল মনে পড়ে কিনা, ওই যে রাজহাঁসের কাহিনী, সে এতই লোভী হলো যে, তাহলে হি বিকেম সো গ্রিডি দ্যাট,
সো গ্রিডি দ্যাট, সে এতই লোভী হলো যে, লোভী হলো যে কি করলো, সে এতই লোভী হলো যে সে হাঁসটিকে হত্যা করলো। দেখো, লোভী হওয়ার ফলে সে হাঁসটিকে হত্যা করতে পারলো, বিষয়টা এরকম না। বাংলা করে দেখো, সে এতই লোভী হলো যে সে হাঁসটিকে হত্যা করলো। তার মানে হি কিল দ্য গুজ হবে। এখানে ক্যান বা কুড দিলে অর্থটা অন্যরকম হয়ে যায়। মনে রাখবা, ক্যান বা কুডের অর্থ হলো সামর্থ্য, অ্যাবিলিটি। তার মানে মনে হচ্ছে সে লোভী হওয়ার ফলে তার সে সামর্থ্য অর্জন হলো, যদি তুমি ক্যান বা কুড বসাও। তো যদি তুমি এভাবে বলো, সে এতই লোভী হলো যে হি কুড কিল দ্য গুজ, সে হাঁসটিকে হত্যা করতে পারলো। তার মানে লোভী হওয়ার ফলে তার ভিতরে হত্যা করার অ্যাবিলিটি তৈরি হয়েছে। বিষয়টা কিন্তু এমন না। আবার লক্ষ্য করো, এই বাক্যটি নেগেটিভ কিন্তু না, বাক্যটি অ্যাফার্মেটিভ। তার মানে আমি বুঝতে পারলাম যে সো অ্যাডজেক্টিভ দ্যাট এর পরে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে, ক্যান বা কুড হতেও পারে, আবারও নাও হতে পারে। তোমাকে বাংলা করে দেখতে হবে এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের ফলে কোন কাজটি করা যায় বা যায় না, করা হয় বা হয় না, সেই ক্রিয়াটি ওখানে আছে কিনা, এবং বাংলা করে দেখতে হবে পারা, পারি, পারতাম আসছে কিনা, এন্ড দেন তোমাকে বাক্যটি গঠন করতে হবে। এখন এই অংশটাই ক্যান হবে না কুড হবে, কিভাবে দিব? আমরা আগের অংশটা দেখে দিব। যদি আগের অংশটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের অংশটাই ক্যান হবে, যদি আগের অংশটা পাস্ট টেন্সে থাকে তাহলে পরের অংশটাই কুড হবে। ভেরি ইজি বিষয়। আমার মনে হয় সো অ্যাডজেক্টিভ দ্যাট এর স্ট্রাকচারে আর কোনো ভুল হবে না। তোমাকে একটা কথা আরো একবার স্মরণ করিয়ে দেই, সো অ্যাডজেক্টিভ দ্যাট এর পরের এই অংশটায় অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে। আমি আবারও বলছি, সো অ্যাডজেক্টিভ দ্যাট এর পরের এই অংশটায় অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে। এবার চলে আসি, যদি এই বাক্যটিকে সিম্পল করি তাহলে কি হয়। এই বাক্যটিকে যদি সিম্পল করি তাহলে কি হবে, আমি সিম্পলে যাওয়ার আগে তোমাকে বেসিক কথাটা শোনাই। ট্রান্সফরমেশনের মধ্যে হয়তো বা শুনেছো, এই যে দ্যাট, এই দ্যাটের পরে কি বলেছি, অ্যাফার্মেটিভ হতে পারে, আবার কি বলেছি, দ্যাটের পরে নেগেটিভও হতে পারে। এটা কিন্তু সো অ্যাডজেক্টিভ দ্যাট। তাহলে দ্যাটের পরে অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভও হয়। এবার ট্রান্সফরমেশন যদি কখনো আসে, সিম্পলে গেলে কি হবে? পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এটা ট্রান্সফরমেশন বলে নাই, না বলে বরং কি করেছে, বরং বলেছে যে হি ওয়ার্কস, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, দিস সেন্টেন্স মিনস। এই লাইনটার অর্থ কি, এবং অর্থের মধ্যে যে দেখা গেল তখন টু টু স্ট্রাকচার ব্যবহার করেছে। বুঝতেই পারতেছে আলটিমেটলি এটা ট্রান্সফরমেশনের কনসেপ্ট থেকে উত্তরটা চলে এসেছে। তো বিগত বছরের কোশ্চেন গুলো দেখলে এরকমের এক্সাম্পল পাইবা। সো আমি তোমাকে যেটা জানাতে চাই, সো অ্যাডজেক্টিভ দ্যাট, দ্যাটের পরে নেগেটিভ, এই যে অংশটা সো অ্যাডজেক্টিভ দ্যাট তারপরে কি নেগেটিভ, এইটাকে যদি আমি সিম্পল সেন্টেন্সে নিয়ে যাই, ট্রান্সফর্ম করি, তখন হয় হচ্ছে টু, তারপরে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু এই যে দ্যাটের পরে যদি অ্যাফার্মেটিভ থাকে, এটাকে যদি সিম্পলে নিয়ে যায় তাহলে সেটা যায় হচ্ছে ইনাফের স্ট্রাকচারে, ইনাফ, এবং তারপরে হয় হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইনাফ টু এর নিয়মে যায়, কখনো ইনাফ নাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইনাফ হয়, এবং তারপরে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। সো আমাকে এটা মনে রাখতে হবে, সো অ্যাডজেক্টিভ দ্যাট এরকম থাকলেই যে সিম্পলে যে টু টু হবে এমন কোনো কথা নেই। সো অ্যাডজেক্টিভ দ্যাট এর পরে নেগেটিভ, তাহলে এটা হবে হচ্ছে টু টু এর স্ট্রাকচার সিম্পলে গেলে। আবার সো অ্যাডজেক্টিভ দ্যাট এর পরে অ্যাফার্মেটিভ, এটা হবে ইনাফ টু এর স্ট্রাকচার সিম্পলে গেলে। আমার মনে হয় কথাটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি তারপর একটা এক্সাম্পল দেই, নেগেটিভটা দিব না বিকজ তুমি জানো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটাকে সিম্পল করলে হয় হি ইজ টু উইক টু ওয়াক। আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো, তার আগে এই ইনাফের একটা এক্সাম্পল দেখিয়ে নিই, বিকজ তোমরা আসলে এইচএস এ লেভেলে এরকম বিষয় দেখো নাই। দেখো যে হি স্টাডিজ so hard that he can get GPA 5। দেখো সে এতই কঠোর পড়াশোনা করে যে সে জিপিএ 5 পেতে পারে, তার সামর্থ্য আছে পেতে পারার। এখানে ক্যান গেট না দিয়ে এখানে মে গেটও হতে পারে, সমস্যা নেই, দুইটাই সঠিক। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই বাক্যটিকে সিম্পল করো, অথবা ভার্সিটি পরীক্ষায় বলে যে এই বাক্য মিনস, এই বাক্যের অর্থ কি,
তখন কিন্তু স্টুডেন্টরা এলোমেলো করে ফেলে অর্থগুলো, 4টা অপশন পড়তে পড়তে জীবন দফারফা, আসলে এই বাক্যটা কি অর্থ দিল। সো তোমাকে মনে রাখতে হবে, এরকম যদি কোশ্চেন এই বাক্যটা দিয়ে বলে এর অর্থ কি, অথবা সরাসরি বলে এটার সিম্পল করো, সরাসরি বললে তো খুব সহজ, অর্থ কি বললেও তুমি দেখবা অপশনগুলোর ভিতরে টু টু এগুলো ব্যবহার করার চেষ্টা করেছে। তো সেই ক্ষেত্রে মনে রাখবা যে এই ধরনের বাক্য যেহেতু দ্যাটের পরে এখানে অ্যাফার্মেটিভ, এটা কিন্তু টু টু আসবে না, এটা ইনাফ টুতে যাবে। দেখো হি স্টাডিজ, আমরা এখান থেকে কিভাবে যাব, দেখো হি স্টাডিজ, এবার হার্ড, এটা তো অ্যাডভার্ব, তাহলে হার্ড ইনাফ, ইনাফটা যাবে পরে। হি স্টাডিজ হার্ড ইনাফ টু গেট জিপিএ 5, টু গেট জিপিএ 5, অথবা টু গেট চান্স ইন দ্য অ্যাডমিশন টেস্ট, ওটাও থাকতে পারে পরীক্ষায়। দেখো এটা কিন্তু ইনাফ টু এর স্ট্রাকচারে চলে গেল, এবং আমরা কিন্তু লাস্ট একটা ক্লাস আগে পড়েছি যে ইনাফের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, আশা করি মনে আছে, সেই স্ট্রাকচার দিয়ে মিলে গেছে। এখন তোমাকে যদি এই বাক্যটাতে বলা হয় বাক্যটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, বুঝতেই পারছো এই বাক্যটি কিন্তু অ্যাফার্মেটিভ মিনিং দিচ্ছে, অর্থাৎ হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে, যথেষ্ট কঠোর পড়াশোনা করে জিপিএ 5 পাওয়ার জন্য। টোটাল বাক্যটা কেমন মিনিং দিচ্ছে, অ্যাফার্মেটিভ মিনিং দিচ্ছে। কিন্তু আমি যদি সেই টু টু এর কোন এক্সাম্পলে যাই, ধরো আমি তোমাকে বললাম যে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এই বাক্যটা কেমন অর্থ দিচ্ছে? যদিও তুমি টু এর পরে ভার্বের বেস ফর্ম দেখতে পাচ্ছ, কোনো নো বা নট দেখতে পাচ্ছ না, তারপরেও আমরা বলবো এই বাক্যটি কিন্তু নেগেটিভ। সো আমি যদি কখনো এরকম বাক্য পাই, বাক্য পেয়ে প্রশ্ন করা থাকে দিস বাক্য মিনস অ্যাফার্মেটিক্যালি অথবা নেগেটিভলি, সো তুমি উত্তরটা কি দিবা, বুঝতেই পারছো, নেগেটিভলি। এই বাক্যটায় ইজ নট, আর নট, এম নট এই জায়গাটায় হওয়ার কোনো সুযোগ আছে কিনা, উত্তর হলো নাই। তার কারণ বাক্যের স্ট্রাকচারটি অলরেডি নেগেটিভ। সো তুমি যদি আবারও এই বাক্যটি ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে নেগেটিভ করার চেষ্টা করো, তাহলে বাক্যটির অর্থ কিন্তু কি হয়ে যাবে, ডাবল নেগেটিভ হয়ে যাবে। ফলাফলে আমরা বলবো ইংরেজি গ্রামারে ডাবল নেগেটিভ হলে ভুল হয়ে যায়। সেই কারণে টু টু এর স্ট্রাকচার তুমি কখনোই নেগেটিভ পাইবা না, বিকজ ও এমনি নেগেটিভ, আবার ডু নট, ডাজ নট, ডিড নট দেওয়া যাবে না। সো আমার মনে হয় বুঝতে পারছো। এবার এই বাক্যটা দিয়ে বলা হয় যে এই বাক্য মিনস, এই বাক্যের অর্থ কি, এই বাক্যের অর্থ হলো সে অনেক বেশি দুর্বল, হি ইজ ভেরি উইক, এবং তারপরে অ্যান্ড হি ক্যান নট ওয়াক, এবং সে হাঁটতে পারে না। দেখো আসলে এটা কোথা থেকে আসলো, এই বাক্যটাকে আমি যদি কম্পাউন্ড করি তাহলে এটাই দাঁড়ায় যে হি ইজ ভেরি উইক and he cannot walk, এইটাই কিন্তু আসলে এই বাক্যের অর্থ। সো এরকম করে পরীক্ষায় ট্রান্সফরমেশন সরাসরি না বলে ইনডাইরেক্টলি এখান থেকে এই প্রশ্নগুলো আসে। আমার মনে হয় তুমি ধরতে পেরেছো। মনে রেখো এইখানে সেই ভার্বটা থাকে যেই ভার্বটা এইটার কারণে করা যায় না, এখানে সেই ভার্বটা থাকে যেটা এইটার কারণে করা যায় না। বি কেয়ারফুল, করা গেলে কিন্তু এখানে দেওয়া যাবে না। অর্থাৎ তুমি যদি বলে হি ইজ টু উইক টু স্লিপ, হি ইজ টু উইক টু স্লিপ, বাক্য হবে কিনা, ভাইয়া হবে না। তার কারণ সে দুর্বল হওয়ার কারণে ঘুমাতে পারে না, এইটা হতে পারে না ভাই, দুর্বল হলে মানুষ ঘুমায় বেশি। সুতরাং এখানে এমন একটি ক্রিয়া দিতে হবে যেটা এই গুণের কারণে করা যায় না। সো যদি কখনো তোমাকে এই জায়গাটায় শূন্যস্থান পূরণ দেয়, অপশন থেকে এমন একটি ভার্ব খুঁজে বের করবা যে ভার্বটি আসলে এই ক্রিয়ার কারণে করা যায় না। দ্রুত আমাকে বলে ফেলো ভাই, ইনাফ এবং টু টু এবং ওইদিকে সো অ্যাডজেক্টিভ দ্যাট, এই তিনটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। পরীক্ষায় প্রশ্ন খুব বেশি একটা আসে না, সেই কারণে আমি এটা নিয়ে বিস্তারিত আলাপে যাই নাই, জাস্ট খেলে হালকার উপর একটু তোমাকে কনসেপ্ট দিয়েছি। তবে তুমি আমার লেকচার শিটে দেখবা টু টু এর উপরে কিছু কোশ্চেন দেওয়া আছে, তার কারণ পরীক্ষায় টু টু দিয়েই বেশি প্রশ্ন আসে। এটার অর্থ কি, এটা কেমন মিনিং দিচ্ছে, এটার অর্থ কি হতে পারে, এটাকে যদি আমরা সিম্পল কমপ্লেক্স করি তাহলে কি হয়, এরকমের কিছু কোশ্চেন এসেছে। তোমার শিটটা আজকে খুলবা, খুললে সেখানে কোশ্চেনগুলো পেরে যাবো। আমার দৃঢ় বিশ্বাস তুমি ক্লাস করার পরে যদি শীটের টপিকগুলো দেখো, তাহলে আমার মনে হয় তোমার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার, কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারার কথা। এরপরে যে কোশ্চেনগুলো পারবা না ওগুলো মার্ক করে রাখো। সবই পারবা এটা আমি বিশ্বাস করি না, তবে অনেকেই হয়তো সবগুলোই পারবা। যারা সবগুলো পারবা না তারা কোশ্চেনগুলো রেখে দিবা, যেগুলো পারলা না মার্ক করে রাখলা, দেন সলভ ক্লাসে ওগুলো সলভ করে দিলেই দেখবা ক্লিয়ার হবে। তবে আগে তোমাকে ট্রাই করতে হবে। তাহলে আমরা এখন অ্যাডভার্ব পড়াশোনায় ঢুকে যাব। খাতাটা নিব, খাতাটা নিয়ে এবার অ্যাডভার্ব লিখবো। খাতার উপরে লিখবা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব শব্দটির বাংলা হলো ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব শব্দটির বাংলা হলো ক্রিয়া বিশেষণ। দেখো ইংরেজিতে ভার্ব কথাটা আছে,
বাংলায় ক্রিয়া কথাটা আছে, তাহলে ইংরেজিতে ভার্ব এবং বাংলায় ক্রিয়া। সো যেটা বলছিলাম, এবার দেখো অ্যাডভার্ব শব্দটির মধ্যে ভার্ব কথাটা আছে এবং বাংলায় ক্রিয়া বিশেষণ ক্রিয়া কথাটা আছে। সো এই যে বাংলায় ক্রিয়া এবং ইংরেজিতে ভার্ব, এই দুইটা আমাদের মনে, আমাদের না আসলে সবার মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেন? দেখো, আমরা মনে করি যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে তার নাম হলো অ্যাডজেক্টিভ, আর ভার্বের দোষ গুণ প্রকাশ করে তার নাম হলো অ্যাডভার্ব। বা এখানে দুটি ভুল। প্রথম ভুল হলো শুধু ভার্ব বলেছি, আর অনেকে করে এটা ভুলে গেছি। দ্বিতীয় ভুলটা হলো ভার্বের কোনো দোষ গুণ অ্যাডভার্ব প্রকাশ করে না, বরং প্রকাশ করে ভার্বটি কখন, কোথায়, কিভাবে এবং কেন সংগঠিত হলো সেইটা। সুতরাং এখানে ভার্বের দোষ গুণ প্রকাশ করে না। লক্ষ্য করে দেখো, ছোট কালে যখন তুমি পড়েছো এভাবেই শিখেছো, নাউন প্রোনাউনের দোষ গুণ আর ক্রিয়ার দোষ গুণ, তার নাম হলো অ্যাডভার্ব। নাউন প্রোনাউনের দোষ গুণ, সেটার নাম হলো অ্যাডজেক্টিভ। বাট এখন থেকে বলবা যে না ভাই, নাউন প্রোনাউনের দোষ গুণ অ্যাডজেক্টিভ, এটা ঠিক আছে, এবং আমরা পড়ার সময় বলেছি দোষ গুণ ছাড়াও সংখ্যা, বর্ণ, গন্ধ এরকম অনেকগুলোর কথা বলেছি। এখন আমরা বলবো যে ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়ার দোষ গুণ প্রকাশ করে তার নাম অ্যাডভার্ব, এই কথাটি আর বলবো না, বরং বলবো ক্রিয়া সংগঠনের সময়, ক্রিয়া সংগঠনের স্থান, ক্রিয়া সংগঠনের কারণ এবং ক্রিয়া সংগঠনের উপায়, কিভাবে সংগঠিত হয়, এইটা প্রকাশ করে হলো অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করে না, বরং অ্যাডভার্ব মডিফাই করে, আমরা বলবো অ্যাডভার্ব মডিফাই করে নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন। এই যে তিনটা পার্টস অফ স্পিচ, এই তিনটা বাদ দিয়ে বাকি রয়ে গেল কতগুলো? তোমরা জানো পার্টস অফ স্পিচ 8 প্রকার, বাকি রয়ে গেল আরো 5টা। সো তুমি বলবা 5টি পার্টস অফ স্পিচকে মডিফাই করে হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মডিফাই করে নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন বাদ দিয়ে বাকি সবাইকে। এখন তোমাকে যদি প্রশ্ন করে কোন পার্টস অফ স্পিচের কোনো মডিফায়ার হয় না, হুইচ ওয়ান ডাজ নট হ্যাভ এ মডিফায়ার, নিচের কোনটির মডিফায়ার নেই, এমন প্রশ্ন করলে মনে রাখবা মডিফায়ার নেই এমন পার্টস অফ স্পিচ হলো একটা, তার নাম হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশনের কোনো মডিফায়ার হয় না। নাউন প্রোনাউনের মডিফায়ারের নাম হলো অ্যাডজেক্টিভ, আর এই 5টার মডিফায়ারের নাম হলো অ্যাডভার্ব। ইন্টারজেকশনের কোনো মডিফায়ার হয় না, এটাকে মডিফাই করতে পারে এমন কোনো কিছু নেই। আমার মনে হয় তুমি কথাটি ধরতে পেরেছো। পরীক্ষায় এই রকমের বেসিক লেভেলে কিছু কোশ্চেন এসে পড়ে এবং তুমি না শোনার কারণে উত্তর করতে পারো না। সো মনে রাখতে হবে ইন্টারজেকশনের কোনো মডিফায়ার হয় না। নাউন প্রোনাউনের মডিফায়ার, তার নাম হলো অ্যাডজেক্টিভ, এবং নাউন প্রোনাউন ইন্টারজেকশন বাদ দিয়ে বাকি 5টা মডিফায়ার, তার নাম হলো অ্যাডভার্ব। সো এখন আমরা চলে আসবো এরপরে। দেখো এই যে 5টার ভিতরে আমরা বলবো অ্যাডভার্বের প্রধান কাজ হলো ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্বের প্রধান কাজ কি, মেইন কাজ কি? অ্যাডভার্ব সবচেয়ে বেশি কাকে মডিফাই করে? ভার্বকে। সবচেয়ে বেশি মডিফাই করে ভার্বকে। সো আমি যদি ভার্বকে মডিফাই করার কথা বলি, দেখো এইভাবে, হি ওয়াকস স্লোলি। আমরা এটা নিয়ে বিস্তারিত পড়বো। বুঝতেই পারছো যে যেহেতু অ্যাডভার্বের প্রধান কাজ হলো ভার্বকে মডিফাই করা, অ্যাডভার্ব সবচেয়ে বেশি পরিমাণ ভার্বকে মডিফাই করে, তাই আমাদের অ্যাডভার্বের ভিতরের আলোচনার সবচেয়ে বেশি অংশ এই ভার্বকে কিভাবে মডিফাই করে, আমরা কিভাবে বুঝি, এবং মডিফাই করার ফলে অ্যাডভার্বগুলো কিভাবে বসে, সেইগুলো নিয়ে হবে। সো এটা নিয়ে বিস্তারিত আলাপ করবো। জাস্ট একটা এক্সাম্পল রেখেছি এখানে। দেখো, হি ওয়াকস স্লোলি, আমি যদি ভার্বটাকে প্রশ্ন করি সে কিভাবে হাঁটে, প্রশ্ন করলাম কিভাবে দিয়ে, প্রশ্ন করেছি যাকে, আসলে মডিফাই করে উত্তরটা তাকে। দেখো সে কিভাবে হাঁটে, উত্তর হলো ধীরে ধীরে হাঁটে। কিভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। এই যে কিভাবে দিয়ে প্রশ্ন করলাম ভার্বকে, তাহলে উত্তরটা হলো অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? মডিফাই করছে কাকে? ভার্বকে। সো স্লোলি হচ্ছে একটি অ্যাডভার্ব যেটা মডিফাই করছে ভার্বকে, এবং সবচেয়ে বেশি পরিমাণ মডিফাই করে ভার্বকেই। এরপরে কাকে মডিফাই করে? এরপরেরটা হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এই যে 5টা বলতেছি আমি, আমরা নাউন প্রোনাউন ইন্টারজেকশন বাদ দিয়ে 5টা পার্টস অফ স্পিচকে মডিফাই করে যে, তার নাম হলো অ্যাডভার্ব, এটা বলেছি। এখন এক্সাম্পল দিয়ে দেখবো আসলে কিভাবে তারা মডিফাই করছে। দেখো এবার চলে আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করে যে, তার নামও হলো অ্যাডভার্ব। এখন আমি যদি এইভাবে বলি যে হি ইজ ভেরি অনেস্ট, হি ইজ ভেরি অনেস্ট,
বুঝতেই পারছো অনেস্ট শব্দটি হলো অ্যাডজেক্টিভ, এবং এই অনেস্টকে আমি যদি প্রশ্ন করি সে সৎ বুঝলাম, কিন্তু কতটুকু সৎ, কতটুকু সৎ, অর্থাৎ আমি প্রশ্ন করলাম এই সৎ বা অনেস্টকে, আমি প্রশ্ন করলাম সৎ অথবা অনেস্টকে, উত্তর হলো ভেরি। আমরা ঘোষণা করলাম ভেরি হলো একটা অ্যাডভার্ব, প্রশ্ন করেছি যাকে, মডিফাই করেছে তাকে, তাহলে ভেরি এখানে কাকে মডিফাই করলো, অনেস্টকে। ভেরি এখানে কাকে মডিফাই করলো, একটা অ্যাডজেক্টিভকে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সেটা কি হয়, সেটা একটা অ্যাডভার্ব হয়। সুতরাং ভেরি হলো একটা অ্যাডভার্ব। আমার মনে হয় বুঝতে পেরেছো যে একটা অ্যাডভার্ব কিভাবে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আমরা এখানে দেখলাম একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করলো, এখানে দেখলাম একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, এবং বলেছি অ্যাডভার্ব সবচেয়ে বেশি মডিফাই করে কাকে, ভার্বকে, তারপরে কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে, এরপরে কাকে করে, অ্যাডভার্বকে। তার মানে একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। বিগত কোন একটা ক্লাসে কে যেন প্রশ্ন করেছিল, ভাইয়া দুটো অ্যাডভার্ব কি পরপর বসে, আমি বলেছিলাম বসে। এখন দেখবা কিভাবে বসে। আমরা জানি যে এই নাউন প্রোনাউন ইন্টারজেকশন বাদে বাকি যে 5টা পার্টস অফ স্পিচ সবাইকে মডিফাই করে যে, তার নাম হলো অ্যাডভার্ব। আমরা দেখেছি ভার্বকে মডিফাই করে কিভাবে, আমরা দেখেছি অ্যাডজেক্টিভকে মডিফাই করে কিভাবে, আমরা এখন দেখব একটা অ্যাডভার্বকে মডিফাই করে আরো একটা অ্যাডভার্ব কিভাবে। দেখো আমি যদি এইভাবে ওই বাক্যটাই লিখি, এভাবে হি ওয়াকস ভেরি স্লোলি, হি ওয়াকস ভেরি স্লোলি। এইবার দেখো আমরা আগের বাক্যে দেখেছি এই স্লোলি হলো একটা অ্যাডভার্ব, তবে সে মডিফাই করেছে কাকে, ভার্বকে। স্লোলি হলো একটা অ্যাডভার্ব, মডিফাই করেছে কাকে, ভার্বকে। এইবার এই স্লোলিকে তুমি যদি প্রশ্ন করো কতটুকু দিয়ে, সে ধীরে হাঁটে, কতটুকু ধীরে, এবং উত্তরটা তখন হবে খুব ধীরে। আমরা জানি প্রশ্ন করেছি যাকে, মডিফাই করে তাকে, প্রশ্ন করেছি কাকে, স্লোলিকে, তাহলে মডিফাই ভেরিটা মডিফাই করছে কাকে, স্লোলিকে। আর স্লোলি হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বকে যখন মডিফাই করে কেউ, সেও একটা কি হয়, অ্যাডভার্ব হয়। এইবার দেখো দুইটা অ্যাডভার্ব কিন্তু পরপর বসে গেল, একটা হলো ভেরি আর একটা হলো স্লোলি। পার্থক্য হলো স্লোলি মডিফাই করেছে ভার্বকে, ভেরি মডিফাই করেছে অ্যাডভার্বকে। আলটিমেটলি ভার্বকে মডিফাই করলেও সে কি হয়, অ্যাডভার্ব হয়, আবার অ্যাডভার্বকে মডিফাই করলেও সে কি হয়, অ্যাডভার্বই হয়। সেই জন্য দুইটা অ্যাডভার্ব পরপর বসে পড়েছে। আমি যদি এই তিনটা এক্সাম্পল একটু দেখে নেই, দেখো ভার্বকে মডিফাই করলো অ্যাডভার্ব, বসলো হচ্ছে ভার্বের পরে, একটা অ্যাডভার্ব মডিফাই করলো একটা অ্যাডজেক্টিভকে, বসলো হলো ওই অ্যাডজেক্টিভের আগে, একটা অ্যাডভার্ব মডিফাই করলো আর একটা অ্যাডভার্বকে, বসলো হলো ওই অ্যাডভার্বের আগে। আমরা এরপরে যাচ্ছি প্রিপজিশন। দেখো একটা প্রিপজিশনকেও মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, তবে নরমালি না, ব্যতিক্রমী, মাঝে মাঝে, কদাচিৎ করে, সব সময় করে না। অর্থাৎ অ্যাডভার্ব প্রিপজিশনকেও মডিফাই করতে পারে, সব সময় না, ব্যতিক্রমী, মাঝে মাঝে করে। একটা অ্যাডভার্ব কনজাংশনকেও মডিফাই করে, তবে সব সময় না, মাঝে মাঝে করে। একটা অ্যাডভার্ব এই 5টার বাইরে সমগ্র সেন্টেন্সকেও মডিফাই করে। সো আমাদের আরো 3টা জায়গা দেখতে হবে। সো আমরা চলে আসি প্রিপজিশনকে মডিফাই করে কেমন করে। আমি যদি একটা এক্সাম্পল লিখি এইভাবে, হি sat just beside me, he sat just beside me। এই বাক্যটায় জাস্টের কথা চিন্তা করি। আমি যদি তোমাকে বলি হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো, পাশে মানে কিন্তু জাস্ট আমার পাশেও হতে পারে, একটু দু একজন পরেও হতে পারে। বাট আমি যখন বলবো জাস্ট বিসাইড মি, তার মানে আমার ঠিক পরের জনটাই হলো সে। তাহলে এই যে হি স্যাট জাস্ট বিসাইড মি, জাস্ট আসলে কাকে মডিফাই করলো, বিসাইড কে। বিসাইড মানে হলো পাশে, আর জাস্ট বিসাইড মানে হলো ঠিক পাশে। পাশে বলতে একরকম বোঝায়, পাশে মানে তোমরা ধরো 3-4 জন বসে আছো, একবারে লাস্টে যে আছে সেও কিন্তু তোমার পাশেই আছে। আর যদি তুমি বলো ঠিক পাশে, তার মানে তোমার জাস্ট পরের জনটা। তাহলে এই জাস্ট কাকে মডিফাই করলো, বিসাইড কে। আমরা জানি বিসাইড হলো একটি প্রিপজিশন, তাহলে
এই জাস্ট মডিফাই করলো কাকে? প্রিপজিশনকে। আর প্রিপজিশনকে মডিফাই করলে সে কি হয়? অ্যাডভার্ব হয়। আবারও লক্ষ্য করো, একটা অ্যাডভার্ব যখন একটা প্রিপজিশনকে মডিফাই করছে তখন প্রিপজিশনটার আগে বসছে। একটা অ্যাডভার্ব যখন আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করছে তখন আরেকটা অ্যাডভার্বের আগে বসছে। একটা অ্যাডভার্ব যখন একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে তখন অ্যাডজেক্টিভের আগে বসছে। কিন্তু একটা অ্যাডভার্ব যখন ভার্বকে মডিফাই করছে তখন ভার্বের পরে বসছে। সো আমরা এবার চলে যাব কনজাংশনকে মডিফাই করে। একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করে? কনজাংশনকে। কিভাবে করে আমরা সেটা দেখব। দেখো, আমি যদি এইভাবে বলি, হি কেম হেয়ার, হি কেম হেয়ার only because I told him to come. He came here only because I told him to come. এই বাক্যে দেখো only because. He came here, সে এখানে এসেছিল, because কারণ আমি তাকে আসতে বলেছিলাম। এখন যদি বলা হয় শুধুমাত্র কারণ আমি তাকে আসতে বলেছিলাম, এই যে অনলি, এই যে শুধুমাত্র, কাকে মডিফাই করলো? বিকজকে। অর্থাৎ কারণ কিন্তু আর নাই, একটাই কারণ। কারণ কতগুলো? একটাই। তাহলে বিকজটা যেহেতু কনজাংশন, বিকজকে মডিফাই করছে যে অনলি, ওটা কি হবে? অ্যাডভার্ব। এবং দেখো, এই অনলি অর্থ করে দেখলাম সে বিকজকে মডিফাই করেছে। বিকজ হলো কনজাংশন। তাহলে কনজাংশনকে মডিফাই করতে অ্যাডভার্বটা কোথায় বসলো? কনজাংশনের আগে। দেখো, প্রিপজিশনকে মডিফাই করতে অ্যাডভার্বটা কোথায় বসলো? প্রিপজিশনের আগে। দেখো, একটা অ্যাডভার্বকে মডিফাই করতে আরেকটা অ্যাডভার্ব কোথায় বসলো? ওই অ্যাডভার্বের আগে। একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে একটা অ্যাডভার্ব বসলো কোথায়? ওই অ্যাডজেক্টিভের আগে। কিন্তু একটা ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব বসলো কোথায়? ভার্বের পরে। দেখো, আমি কিন্তু রুলের দিকে যাচ্ছি, বুঝতেই পারছো, সেই কারণে বারবার এটা দেখাচ্ছি। এক্সাম্পল থেকে আমরা রুলের ভিতরে ঢুকতে যাচ্ছি। সো এবার আমি চলে আসি টোটাল একটা সেন্টেন্স। তোমরা খেয়াল করেছো কিনা, আমরা এরকম করে মাঝে মাঝে দেখি বাক্য ফাইনালি, বাক্যটা শেষ করে দিলাম। বাক্যের শুরুতে একখানে অ্যাডভার্ব কি দিয়ে আছে? কমা সহকারে। বাক্যের শুরুতে যদি কোনো অ্যাডভার্ব কমা সহকারে থাকে, বাক্যের শুরুতে যদি কোনো অ্যাডভার্ব কমা সহকারে থাকে, আমরা বলি এই অ্যাডভার্বটা সমগ্র বাক্যকে মডিফাই করেছে, সমগ্র সেন্টেন্সকে মডিফাই করেছে। এবং এই যে সমগ্র সেন্টেন্সকে যখন মডিফাই করে, এই ধরনের অ্যাডভার্বকে আমরা বলি সেন্টেন্স অ্যাডভার্ব। এই ধরনের অ্যাডভার্বকে আমরা কি বলি? সেন্টেন্স অ্যাডভার্ব। আমি আবারও বলছি, যখন কোনো অ্যাডভার্ব কমা সহকারে বাক্যের শুরুতে বসে, সে কাকে মডিফাই করে? সমগ্র সেন্টেন্সকে মডিফাই করে। এবং সমগ্র সেন্টেন্সকে যখন কোনো অ্যাডভার্ব মডিফাই করে, আমরা বলি এটার নাম হলো সেন্টেন্স অ্যাডভার্ব। সো এটা চেনা খুব সহজ, বাক্যের একেবারেই শুরুতে এবং এটার ঠিক পরে একটা কমা থাকবে। সুতরাং তুমি এক চান্সে চিনে ফেললা, ওটার নাম হলো সেন্টেন্স অ্যাডভার্ব। মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসে যে এটা কি? এটা হলো একটা সেন্টেন্স অ্যাডভার্ব। তাহলে এবার দেখো, আমি বলতে পারি অ্যাডভার্ব সর্বমোট 6টা জিনিসকে মডিফাই করেছে। ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এপাশে হলো প্রিপজিশন, তারপরে হলো কনজাংশন এবং সমগ্র সেন্টেন্স। তাহলে অ্যাডভার্ব কয়টা জিনিসকে মডিফাই করলো? 6টা জিনিসকে। খেয়াল করো, যখন সে সেন্টেন্সকে মডিফাই করলো, এই যে সেন্টেন্স, তার আগে বসলো। যখন একটা প্রিপজিশনকে মডিফাই করলো, তার আগে বসলো। যখন একটা কনজাংশনকে মডিফাই করলো, তার আগে বসলো। যখন একটা অ্যাডভার্বকে মডিফাই করলো, তার আগে বসলো। যখন একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, তার আগে বসলো। কিন্তু যখন সে ভার্বকে মডিফাই করলো, কোথায় বসলো? পরে বসলো। সুতরাং আমরা রুল নাম্বার 1-এ যাচ্ছি, পজিশন অফ অ্যাডভার্ব। পজিশন অফ অ্যাডভার্ব। সো খাতা নিয়ে লিখে ফেলো রুল নাম্বার 1, পজিশন অফ অ্যাডভার্ব। রুল নাম্বার 1, পজিশন অফ অ্যাডভার্ব। তোমাকে একটু আমি বলে রাখি ভাই, অ্যাডভার্ব জিনিসটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম। মডিফায়ার 2 প্রকার, একটা হলো অ্যাডজেক্টিভ, আরেকটা হলো অ্যাডভার্ব। এবং যদি কখনো পরীক্ষায় বলে মডিফায়ার বলতে আমরা কোনটাকে বুঝি, আমরা বলবো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটাই মডিফায়ার হতে পারে। তার ভিতরে যদি বলা হয় অ্যাডভার্ব কাকে মডিফাই করে, মনে রাখবা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, আর কাউকে করে না। অপশনে ভার্ব নাই,
তাহলে কাকে করে? তখন আমরা বলবো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যদি বলা হয় অ্যাডভার্ব হচ্ছে কাকে মডিফাই করে, অপশনে ভার্ব এবং অ্যাডজেক্টিভ কোনোটাই নাই, তখন তুমি বলতে পারবে অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ আমি যে সিরিয়ালে লিখেছি প্রায়োরিটি পাবে উত্তরের দিক থেকে সেইটা। অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অপশনে ভার্ব আছে, ভার্বকে করে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অপশনে ভার্ব নাই, তাহলে কাকে করে? অ্যাডজেক্টিভকে করে। অপশনে ভার্ব অ্যাডজেক্টিভ নাই, কাকে করে? অ্যাডভার্বকে করে। এভাবে উপর থেকে নিচের দিকে যেতে থাকবো। আবার যদি বলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে না, অথবা কাকে মডিফাই করা অ্যাডভার্বের কাজ না, তাহলে আমরা জানি কাকে কাজ না, নাউন আর প্রোনাউন এদেরকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সুতরাং উত্তর এই দুটো হবে। কিন্তু আমরা দেখলাম অপশনে নাউন প্রোনাউন নাই, তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে না, আমরা বলবো সেন্টেন্সকে করে না। অ্যাডভার্ব কাকে মডিফাই করে না, আমরা বলবো হচ্ছে কনজাংশনকে করে না। অ্যাডভার্ব কাকে মডিফাই করে না, আমরা বলবো হচ্ছে প্রিপজিশনকে করে না। অর্থাৎ উত্তরটা হবে নিচের দিক থেকে প্রায়োরিটি পেয়ে পেয়ে। সর্বশেষ আমরা লিখেছি সেন্টেন্স, তার আগে লিখেছি হলো কনজাংশন, তার আগে লিখেছি প্রিপজিশন। কাকে করে বলেছি? উপর থেকে আসবো, ভার্বকে করে। অপশনে ভার্ব নাই, এভাবে। তো এইভাবে উত্তরগুলো করতে হবে। আমি কিন্তু আবারও বলতেছি ভাই, মডিফাই করে হয়তো সবাইকে, কিন্তু সবচেয়ে বেশি করে যাকে, আমি যদি বলি অ্যাডভার্ব কাকে মডিফাই করে, উত্তর হবে সেইটা। যেহেতু সবচেয়ে বেশি মডিফাই করে ভার্বকে, আর তোমাকে প্রশ্ন করলো যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে, উত্তর হবে হচ্ছে ভার্বকে, যেহেতু সবচেয়ে বেশি করে। এখন অপশনে ভার্ব নাই, তাহলে দ্বিতীয় সবচেয়ে বেশি কাকে করে? অ্যাডজেক্টিভকে, তাহলে তুমি উত্তর হবে অ্যাডজেক্টিভ। এইভাবে। ওকে, আমরা এবার যেটা করতে চাই সেটা হচ্ছে রুল 1 লিখতে চাই। রুল 1 হচ্ছে অ্যাডভার্ব যাকে মডিফাই করে, অ্যাডভার্ব যাকে মডিফাই করে, অ্যাডভার্ব যাকে মডিফাই করে তার ঠিক আগে বসে, তার ঠিক আগে বসে। এক্সাম্পল যেগুলো দিয়েছি মাথায় রাখো, এবং আমার কথাটা দেখলেই তুমি বুঝতে পারো আমি কি বলতে চাচ্ছি। অ্যাডভার্ব যাকে মডিফাই করে তার ঠিক আগে বসে, কমা, শুধুমাত্র শুধুমাত্র ভার্বকে মডিফাই করলে, ভার্বকে মডিফাই করলে সাধারণত ভার্বের পরে বসে, সাধারণত ভার্ব এর পরে বসে। আগে এইটুকু কথার একটু ব্যাখ্যা করে নেই, তারপর আমি যাব। এক্সাম্পল কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে ভাই, এক্সাম্পল দেওয়া শেষ। সো তুমি এখন এক্সাম্পল থেকে রুলে আসতেছো, ভালো করে লক্ষ্য করো। অ্যাডভার্ব যাকে মডিফাই করে, আমরা জানি অ্যাডভার্ব সর্বমোট 6টা জিনিসকে মডিফাই করে। সো অ্যাডভার্ব যাকে মডিফাই করে তার ঠিক আগে বসে। সো আমরা এক্সাম্পল দেখেছি, সবার ক্ষেত্রে আগে বসে, আগে বসে। শুধুমাত্র ভার্বকে মডিফাই করলে সাধারণত ভার্বের পরে বসে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই সাধারণত কথাটা দিলেন কেন? আমি বলেছি সাধারণত কেন, দেখো আমরা এক্সাম্পল লিখেছিলাম হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এই বাক্যটা এভাবে না বলে যদি আমি বলি হি স্লোলি ওয়াক্স, তাহলেও বাক্য সঠিক, অর্থটা চেঞ্জ হবে। যদি আমি বলি স্লোলি হি ওয়াক্স, তাহলেও বাক্য সঠিক, অর্থটা চেঞ্জ হবে। কিন্তু আমরা বলি যেহেতু ভার্বকে মডিফাই করেছে, তার নর্মাল জায়গা হলো ভার্বের পরে, সাধারণ জায়গা হলো ভার্বের পরে। তবে অর্থের ভিতরে যদি কোনো এমফাসিস আসে, অর্থের মধ্যে যদি জোর আসে, ইংরেজি গ্রামারের সিস্টেম হলো যার উপরে জোর দিব সে অপেক্ষাকৃত বামে যাওয়া শুরু করবে। যদি আমি এভাবে বলি সে ধীরেই হাঁটে, এই যে ধীরে থেকে হয়ে গেল ধীরেই হাঁটে, একটা জোর দিয়েছি ধীরের উপরে, তাই ধীরেটা ছিল স্লোলি লাস্টের দিকে, এবার সে বামে আসবে। বামে আসলে দেখো হয়ে গেল কি, হি স্লোলি ওয়াক্স, তাহলে স্লোলি কোথায় চলে আসলো? বামে। আবার যদি বলি সে ধীরেই হাঁটে, অনেক জোর দিলাম, অর্থাৎ কথার ভিতরে বাংলায় যখন আমরা বলি এইভাবে জোর দেই, ইংরেজরা জোর দিবে কিভাবে? সে স্লোলিকে ধরে আরো বামে নিয়ে যাবে, স্লোলি হি ওয়াক্স। বাক্য কিন্তু সবগুলোই সঠিক, অথবা আরো বেশি হলে স্লোলি ওয়াক্স হি, এমন বাক্যও কিন্তু অনেকগুলো আছে। অর্থাৎ এই যে বাক্যের স্ট্রাকচারগুলোর পরিবর্তন হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি স্লোলি শব্দটা সাধারণ জায়গা হলো ভার্বের পরে, তবে আগেও আসতে পারে যখন সে জোর প্রকাশ করবে। আর এই জন্য বলেছি সাধারণত ভার্বের পরে বসে। সাধারণত ভার্বের কোথায় বসবে? পরে বসবে। ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্বের জায়গা সাধারণত কোথায়? ভার্বের পরে। কিন্তু অন্য যেগুলো আছে ওদেরকে মডিফাই করলে অ্যাডভার্বের জায়গা কোথায়? যাকে মডিফাই করবে তার ঠিক আগে।
দ্রুত বলে ফেলো কথাটুকু ধরতে পেরেছো কিনা, দ্রুত বলবা, অতি দ্রুত। জি ভাই, আচ্ছা ঠিক আছে, ধরে ফেলার কথা। আচ্ছা এবার রুলের বাকি অংশ, রুল নাম্বার একই আছে কিন্তু ভাইয়া, রুলের বাকি অংশ লিখবো তো এই জন্য এটা মুছে দিলাম। রুলের বাকি অংশ, কিছু কিছু অ্যাডভার্ব, এর পরের থেকে আমরা যা লিখলাম একটু আগে তার পরের থেকে লিখছি, আমার বোঝানোর সুবিধার্থে আমি এটা মুছে দিলাম। কিছু কিছু অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করলে, ভার্বকে মডিফাই করলে, কিছু কিছু অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করলে মেইন ভার্ব এর আগে বসে, মেইন ভার্বের আগে বসে, কমা, অক্সিলারি থাকলে অক্সিলারি ও মেইন ভার্ব এর মাঝে বসে। একাধিক অক্সিলারি থাকলে প্রথম অক্সিলারির পরে বসে, প্রথম অক্সিলারির পরে বসে, কিন্তু have to, has to, had to, used to, used to এর আগে বসে। কিছু কিছু অ্যাডভার্ব একটু আমি আগের থেকে স্মরণ করাই দিই। দেখো আমরা বলেছিলাম অ্যাডভার্ব যখন ভার্বকে মডিফাই করে তখন সাধারণত ভার্বের পরে বসে, সাধারণত কোথায় বসে? ভার্বের পরে বসে। কিন্তু কিছু কিছু অ্যাডভার্ব আছে এরা যখন ভার্বকে মডিফাই করে তখন কিন্তু পরে বসে না, কোনোভাবেই পরে বসানো যাবে না। কোথায় বসবে? মেইন ভার্বের আগে বসবে। এই কথাটা গুরুত্বপূর্ণ, ভার্বকে মডিফাই করলে। দেখো অ্যাডভার্ব কিন্তু ভার্ব ছাড়া অন্য অনেককেই মডিফাই করে। সো আমরা এই রুলটা হলো, এই কিছু কিছু অ্যাডভার্ব যদি ভার্বকে করে তখন, অন্য কাউকে করলে যারে করবে তার আগে বসবে। কিন্তু যদি ভার্বকে করে তখন আমরা বলবো কোথায়? মেইন ভার্বের আগে বসবে। মেইন ভার্ব, ধরো আমরা বললাম এটা হলো কিছু কিছু অ্যাডভার্ব, তাহলে এটা ভার্বকে মডিফাই করলে কোথায় বসবে? মেইন ভার্বের আগে বসবে। যদি অক্সিলারি থাকে তাহলে কোথায় বসবে? অক্সিলারি আর মেইন ভার্ব এটার মাঝখানটায় বসবে। যদি একের বেশি অক্সিলারি থাকে তাহলে কোথায় বসবে? আমরা বলছি একের বেশি অক্সিলারি যদি থাকে তাহলে প্রথম অক্সিলারির পরে বসবে। দেখো এইটা দেখলে তুমি বুঝে ফেলার কথা যে আমরা কয়েকটা অ্যাডভার্ব পাবো যে অ্যাডভার্ব গুলো যদি ভার্বকে মডিফাই করে। বি কেয়ারফুল, ঝাড়া মুখস্থ করো না যে এটা হচ্ছে মেন ভার্বের আগে বসে, না। এই অ্যাডভার্ব যদি ভার্বকে মডিফাই করে তখন বলবো আমরা মেন ভার্বের আগে বসবে, মেন ভার্বের আগে বসবে। আবার দেখলাম না মেন ভার্বের আগে একটা অক্সিলারি আছে, তাহলে অক্সিলারি আর মেন ভার্বের মাঝখানে বসবে না। এবার দেখলা যে মেন ভার্বের আগে একের বেশি অক্সিলারি আছে, তাহলে প্রথম অক্সিলারির পরে বসবে সেই কিছু কিছু অ্যাডভার্ব। এক্সাম্পল দিব আমি, টেনশন করো না, কথাটা ধরতে পেরেছো কিনা। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করলে সাধারণত ভার্বের পরে বসে, সাধারণত ভার্বের পরে বসে। কিন্তু কয়েকটা অ্যাডভার্ব যদি ভার্বকে মডিফাই করে এরা ভার্বের পরে বসে না, কোথায় বসে? আগে বসে। অক্সিলারি থাকলে অক্সিলারি মেন ভার্বের মাঝে বসে, একাধিক অক্সিলারি থাকলে প্রথম অক্সিলারির পরে বসে। কিন্তু এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, এই যে এইগুলোর ক্ষেত্রে কিন্তু এদের আগে বসে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু এর ক্ষেত্রে কোথায় বসে? এদের আগে বসে। ভাইয়া কথাটা ধরতে পেরেছো কিনা বলো, আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো এখন। দ্রুত রুলটা ধরতে পেরেছো কিনা, সবগুলি কথা মাথায় নিয়েছো কিনা বলো দ্রুত, আমি এরপর এক্সাম্পল দেবো। দ্রুত বলো মাথায় নিয়েছো কিনা। ওকে, তোমরা নেওয়া শুরু করো। জি ভাই, এবার তাহলে এক্সাম্পল যাই। দেখো
তো আমার প্রথম কাজটা হলো এটার হচ্ছে সেই কিছু কিছু অ্যাডভার্বের তালিকাটা জানা, তবে সেই তালিকাটা আমি পরে জানাবো। আগে আমি তোমাকে জানাবো যে রুলটা আসলে কেমন ঘটছে। ধরো এই কিছু কিছু অ্যাডভার্বের ভিতরে কে কে আছে, ধরো অলওয়েজ আছে, অলমোস্ট আছে, অলরেডি আছে, অলওয়েজ, অলমোস্ট, অলরেডি। অর্থাৎ এই কিছু কিছু অ্যাডভার্বের যে তালিকা তোমাকে কিছুক্ষণের মধ্যেই দিব, সেই তালিকার ভিতরে তুমি এই তিনটা জিনিসকে দেখবে। আমি তিনটা জিনিস নিয়ে কথা বলছি। আর তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো, তুমি যখন দেখবা তখন তুমি পাইবা এই অলমোস্ট নিয়ে ভেজাল একটা ঘটবে। তাই আপাতত ওই ভেজালে তুমি আগে পড়ো। তাই অলমোস্ট নিয়ে আমি আপাতত এক্সাম্পল দিচ্ছি না, তবে জেনে রাখো অলমোস্ট এই দলের সদস্য। তার কারণ আমি চাই তুমি আগে ওই ঝামেলাটা দেখে আসো, ওটা কেমন ঝামেলা। এমন ঝামেলা যেটা মুখে বলে আমি তোমারে বুঝাইতে পারবো না, তুমি আগে পড়ো ওর মধ্যে। বিপদে পড়লেই বোঝা যায় আসলে বিপদটা কি জিনিস। আমি তোমাকে বিপদের গপ্প শোনালে যেটা ওটার যে বিভীষিকা তুমি জানবা, বাস্তবে পড়লে বিভীষিকা আরো বেশি দেখবা। সেই কারণে এসো আগে এক্সাম্পলটা দেখি, তখন আমরা সমাধান আমি করে দেব। তবে খালি এইটুকু মাথায় রাখো, এই যে তিনটা হলো ওই তালিকার সদস্য। আর ওই তালিকার অ্যাডভার্ব গুলো কি, যদি ভার্বকে মডিফাই করে, যদি ভার্বকে মডিফাই করে তাহলে ভার্বের আগে বসবে। সো মনে রেখো, যদি ভার্বকে মডিফাই করে তাহলে এই রুলটা প্রযোজ্য, নট অন্য ক্ষেত্রে। সো আমি চলে আসি অলওয়েজ। ধর আমি যদি এভাবে বলি, আই অলওয়েজ হেল্প হিম, বুঝতেই পারছো এই অলওয়েজ বসবে কোথায়, মেইন ভার্বের আগে। অলওয়েজ কোথায় বসবে, মেইন ভার্বের আগে বসবে। সো আই অলওয়েজ হেল্প হিম তুমি বলতে পারবা না আই হেল্প অলওয়েজ হিম, হবে না ভাই। আই হেল্প হিম অলওয়েজ হবে না, অলওয়েজ বসবে কোথায়, মেইন ভার্বটার আগে বসবে। এখন আমি যদি অক্সিলারি পাই, মনে করো আমি যদি এভাবে বলি, আই হ্যাভ ডান দি ওয়ার্ক। এইবার বলো তো ভাই, এই বাক্যটায় আমি যদি এই অলরেডি শব্দটাকে ঢুকাতে চাই, কোথায় ঢুকাবো? আমরা জানি যে অলওয়েজ, অলমোস্ট, অলরেডি তিনটা ওয়ার্ডই হচ্ছে ওই গ্রুপের সদস্য যারা মেন ভার্বের আগে বসে, অক্সিলারি থাকলে অক্সিলারি আর মেন ভার্বের মাঝে বসে। সুতরাং অলরেডি বসবে এইখানটাতে। অর্থাৎ আমরা বলবো আই হ্যাভ অলরেডি ডান দি ওয়ার্ক, আই হ্যাভ অলরেডি ডান দি ওয়ার্ক। দেন আমি যদি এই বাক্যটাকে প্যাসিভ করি, দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এবার দেখো এখানে হ্যাজ হলো একটি অক্সিলারি, বিন হলো একটি অক্সিলারি, ডান হলো একটা মেইন ভার্ব। তাহলে এখন দেখো হ্যাজ বিন ডান। এবার আমাকে মনে রাখতে হবে একাধিক অক্সিলারি থাকলে এই অ্যাডভার্বটা কোথায় বসবে, প্রথম অক্সিলারির পরে। সো তোমাকে বলতে হবে দি ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন ডান। তাহলে আমরা যে তালিকা দেখব সেই তালিকায়, আমরা যে তালিকা দেখব সেই তালিকায় যে অ্যাডভার্ব গুলোকে পাবো, এরা যদি ভার্বকে মডিফাই করে তাহলে মেন ভার্বের আগে বসবে, অক্সিলারি থাকলে অক্সিলারি এবং মেন ভার্বের মাঝে বসবে, একাধিক অক্সিলারি থাকলে প্রথম অক্সিলারির পরে বসবে, আর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু এর ক্ষেত্রে আগে বসবে। আমি যদি তোমাকে বলি আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু গো দেয়ার, এই বাক্যটা দিয়ে তোমাকে যদি বলি ভাই বলো তো এই বাক্যটায় তুমি অলওয়েজ শব্দটা কোথায় বসাবে, আমি বলবো যে যেহেতু হ্যাভ টু আছে তাহলে অলওয়েজ বসবে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু এর আগে। দ্রুত আমাকে বলো ভাই রুলটা বুঝতে পেরেছো কিনা, রুলটা বুঝতে পেরেছো কিনা, দ্রুত বলো। তোকে বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। এবার আমি তোমাকে জানাই, যাহা বলিলাম এখন পর্যন্ত ইহাই আসলে কোচিং সেন্টার গুলো তোমাকে শোনায়, অনেকাংশেই শোনায়। আমি যা বলেছি তার বেশিরভাগটাই হয়তো শোনায়, দু একটা কথা কম বেশি আছে। যেটা শোনায় না সেটা তোমাকে আমি জানাই। শোনায় না হচ্ছে এই যে বাক্যটা, তোমরা তো আমাকে প্রশ্ন করতে পারতো যে ভাই অলওয়েজ এখানে মেন ভার্বকে মডিফাই করলো, আপনি বুঝলেন কিভাবে? এখানে অলরেডি আমি বসাই দিলাম, অলরেডি এখানে মেন ভার্বকে মডিফাই করেছে, আপনি বুঝলেন কিভাবে? কই প্রশ্নটা তো আমাকে করলো না। পরীক্ষার হলে এই যে অলমোস্ট নিয়ে যে ভেজালটা তুমি দেখবা, বিগত বছরের কোশ্চেনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আই এট অলমোস্ট দি হোল ফিশ, আই অলমোস্ট এট দি হোল ফিশ, এরকমের 4টি অপশনাল একটা কোশ্চেন আছে। আজকে সেই কোশ্চেনটা দেখবা, দেখার পরে তুমি যদি আমাকে প্রশ্ন করবা যে ভাই নেক্সট ক্লাসে আবারও প্রশ্ন করো ভাই
অলমোস্ট এই বাক্যটিতে মেন ভার্বকে মডিফাই করেছে, তাই মেন ভার্বের আগে বসার কথা। কিন্তু আমরা মেন ভার্বের আগে সঠিক উত্তর দেখলাম, দেওয়া আছে হলো আই এট অলমোস্ট দি হোল ফিশ। কেন ভাই অলমোস্ট মেন ভার্বের আগে বসলো না? কারণ আপনার তালিকায় অলমোস্ট ছিল, এটা বসার কথা মেন ভার্বের আগে, অক্সিলারি থাকলে বসার কথা অক্সিলারি মেন ভার্বের মাঝে, কিন্তু বসলো না কেন? আমি তোমাকে উত্তরটা দিব, বসে নাই তার কারণ এই বাক্যটিতে অলমোস্ট অবশ্যই ভার্বকে মডিফাই করে নাই। প্রশ্ন হলো বুঝবো কিভাবে যে এরা আসলে ভার্বকে মডিফাই করছে নাকি অন্য কাউকে মডিফাই করছে? আমার চারটা অপশন কিন্তু আমাকে দিয়ে দেওয়া হবে। এই চারটা অপশনের কোন বৈশিষ্ট্য বলে দিবে যে আসলে এই অ্যাডভার্ব গুলো ভার্বকে মডিফাই করছে অথবা অন্য কাউকে মডিফাই করছে। এটাই হলো আমাদের এই রুলের সবচেয়ে টার্নিং পয়েন্ট, যেটা কেউ তোমাকে শিখাবে না। আশা করি বুঝতেই পারছো, এই অ্যাডভার্ব গুলো যদি ভার্বকে মডিফাই করে তখন রুলটি প্রযোজ্য, যদি অন্য কাউকে মডিফাই করে তাহলে তার আগে বসবে, ঠিক আগে বসবে। আমরা কিন্তু এই কথাগুলো শুনেছি। তবে আমরা ভার্বকে মডিফাই করে কিভাবে বুঝবো, এই কথাটা তোমাকে কেউ অন্য কোথাও কখনোই বলে নাই, কোনো বই তোমাকে বলবে না। অবশ্যই এটা শুনতে হবে কার কাছ থেকে? সোহেল ভাইয়ের কাছ থেকে। তবে সেটা আজকে না, নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।